সাদ দরজাটা সজোরে বন্ধ করে এক পা করে ঘরের ভেতরে এগিয়ে এলো। ঘরে এসে দেখে ফালাক খাটের একপাশে একদম শান্তভাবে হাঁটু মুড়ে বসে আছে। ফালাক অত্যন্ত নরম ও করুণ চোখে সাদের দিকে তাকালো। তার কপালে ব্যান্ডেজটার নিচে এখনো রক্তের ছাপ, কিন্তু তার চেহারা এক অপরিসীম সহনশীলতা ও অমলিন শুভ্রতা। ফালাক যেন এক শান্ত স্নিগ্ধ নদী, যার গভীরতা অনেক কিন্তু ঢেউ নেই। সাদ গিয়ে ফালাকের সামনে দাঁড়ালো। সাদ বিষাক্ত ভারী গলায় বলে উঠল, মায়ের কাছে নালিশ করিসনি কেন? সত্যটা বলে আমাকে আরও খারাপ বানিয়ে দিতে পারতিস, নাকি খুব ভালো বউ সাজতে চাইছিস? ফালাক আস্তে করে নিজের চোখের কোণ বেয়ে নামতে চাওয়া এক ফোঁটা নোনা জল মুছে নিল। চোখ জোড়ায় ভেসে উঠল গভীর এক বিষাদময় মায়া। আপনাকে ছোট করে আমার কোনো জয় নেই। আম্মা আপনাকে অনেক ভালোবাসেন, অনেক গর্ব করেন আপনাকে নিয়ে। আমি আপনার জীবনের একটা অনাহূত ভুল হতে পারি, কিন্তু মায়ের চোখে ছেলেকে নামিয়ে দেওয়ার মতো মেয়ে আমি নই। ফালাকের শান্ত কণ্ঠস্বর যেন সাদের বিষাক্ত রাগের ওপর বরফ শীতল পানি ঢেলে দিল। ফালাক তো কোনো অহংকার দেখাচ্ছে না, সে তো কোনো হিংসা বা প্রতিশোধের আগুন জ্বলছে না। সে স্রেফ নিজের কষ্টটুকু নিঃশব্দে সহ্য করে যাচ্ছে। সাদ চাইলেও আর চিল্লাতে পারল না। ফালাকের গায়ে হাত তোলা তো দূরের কথা, সে এক পলক ফালাকের কোমল নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে থমকে রইল। ফালাকের এই রূপ সাদের অহংকারকে চূর্ণ করার চেয়েও বেশি তাকে ভেতরে ভেতরে অপরাধী করে তুলল। সাদ কোনো কথা না বলে ঘর থেকে নিঃশব্দে বের হয়ে গেল। ফালাক সকালে উঠে রান্নাঘরের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই পুরো পরিবারের চলাফেরা ও কোলাহল তার নজরে এলো। আজ মির্জা ভিলার সব সদস্যদের আনাগোনা স্পষ্ট। বসার ঘরের সোফায় পত্রিকা হাতে গম্ভীর মুখে বসে আছেন সাদের বাবা শাহরিয়ার মির্জা। তিনি একজন অবসরপ্রাপ্ত জজ। পাশে বসে চা পান করছেন সাদের ছোট চাচা, যিনি পরিবারের বিজনেস সামলান। তাদের কথাবার্তায় স্পষ্ট যে মির্জা পরিবারের প্রতিটি পদক্ষেপে আভিজাত্য। অন্যদিকে সিঁড়ি দিয়ে হেসে কথা বলতে বলতে নিচে নেমে আসছে সাদের চাচাতো বোন মেহের আর আফসানা। আফসানা হলো সাদের চাচাতো ভাই রিফাতের স্ত্রী। আফসানা মেহেরকে বলছিল, জানিস মেহের, কাল রাতে আমি ভাবলাম নতুন বউয়ের সাথে একটু কথা বলে আসি, কিন্তু বড় আম্মা কড়া করে বারণ করে দিলেন। বললেন নতুন বউয়ে নাকি খুব ক্লান্তি লাগছে, ও এখন রেস্ট নিক। মেহের জবাব দিল, আরে ভাবি, সাদ ভাইয়ের বউ বলে কথা, ভাইয়া তো এমনিতেও কাউকে তোয়াক্কা করে না। ওনাকে বিয়ে করে এই ঘরে আনা মানে তো এমনিতেই বিশাল এক রহস্য। দেখতে হবে না মেয়েটা এই পরিবেশে সামলাতে পারি কি না। ঠিক তখনই রান্নাঘর থেকে একটা ট্রেতে চায়ের কাপ নিয়ে বের হয়ে এলো ফালাক। তার অমলিন স্নিগ্ধ রূপ দেখে সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। ফালাকের চলাফেরায় কোনো অহংকার নেই, নেই সাদের বউ হওয়ার কোনো অনাবিল দাপট। সে অত্যন্ত শান্ত নম্র ভঙ্গিতে ট্রেটা নিয়ে শাহরিয়ার মির্জার সামনের টেবিলের ওপরে রাখল। শাহরিয়ার মির্জা পত্রিকা থেকে চোখ সরিয়ে ফালাকের দিকে তাকালেন। ফালাক নিচু হয়ে তাকে সালাম জানালো। আসসালামু আলাইকুম চাচাজান, মানে আব্বা। আপনার চা। শাহরিয়ার মির্জার চোখে এক মুহূর্তের জন্য এক স্নিগ্ধ আলোর আভাস পাওয়া গেল। তিনি গভীর গলায় সালামের জবাব দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম মা। তোমার শরীর এখন কেমন আছে? কাল তো নাকি ড্রেসিং টেবিলের কোণে ব্যথা পেয়েছো। ফালাক চোখ নিচু করে খুব নরম গলায় বলল, আমি অনেকটাই ভালো আছি আব্বা, সামান্য একটু কেটে গেছে মাত্র। ফালাকের শান্ত আচরণে ড্রয়িং রুম উপস্থিত সবাই এক প্রকার অবাকই হলো। আফসানা ও মেহের দুজনকে এক পলক দেখে নিল। ফালাক যেভাবে মির্জা পরিবারের প্রত্যেক সদস্যের সামনে নিজেকে এক অমলিন শান্ত মূর্তির মতো মেলে ধরল, তাতেই স্পষ্ট হলো সাদের উগ্রতা আর পরিবারের আভিজাত্যের মাঝে শান্ত মেয়েটি নিজের এক আলাদা জায়গা করে নিতে প্রস্তুত। সবাই ফালাকের মিষ্টি স্বভাবের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। ফালাক তখনও নিঃশব্দে ট্রে গুছিয়ে নাফিসা মির্জার ঘরের দিকে পা বাড়ালো। সাদ আজ বাড়িতে নেই, কিন্তু সাদের অনুপস্থিতিতে মির্জা ভিলার বাকি সদস্যরা আস্তে আস্তে ফালাকের এই নিভৃত কোমলতার প্রেমে পড়তে শুরু করেছে। 2 দিন কেটে গেছে। সাদ সেই রাতের পর থেকে আর বাড়ি ফেরেনি। আসলে সাদ হাসপাতালের খুব কাছে নিজের একটা আলাদা ফ্ল্যাটে একা থাকে। ডাক্তারির ব্যস্ত শিডিউল, নাইট ডিউটি, অধিকাংশ সময় ফ্ল্যাটেই কাটায়। অনুরোধেই মির্জা ভিলা আসা যাওয়া তার স্রেফ মায়ের অনুরোধেই হতো। ফালাকের সাথে ঘটা রাতের ঘটনার পর নিজের অস্থিরতা ঢাকতে সে সোজা চলে গিয়েছিল নিজের সেই নির্জন ফ্ল্যাটে। এদিকে এই 2 দিনে মির্জা ভিলা অনেক কিছু বদলে গেছে। ফালাক তার শান্ত নম্র স্বভাব দিয়ে ঘরের প্রতিটা মানুষকে আপন করে নিয়েছে। নাফিসা মির্জা ফালাককে নিজের পাশে রেখে সমস্ত যত্ন নিচ্ছেন। শাহরিয়ার মির্জা থেকে শুরু করে মেহের, সবাই বুঝতে পেরেছে যে এই মেয়েটা শান্ত জলের মতো স্নিগ্ধ, যার মনে কোনো পাপ বা জটিলতা নেই। নাফিসা মির্জা ফালাককে সাথে নিয়ে ড্রয়িং রুমে বসেছিলেন। হঠাৎ করেই তার মনে হলো, এভাবে আর চলতে দেওয়া যায় না। ফালাকই ঘরের বউ, অথচ সাদ তাকে এভাবে ফেলে রেখে নিজের ফ্ল্যাটে একা পড়ে থাকবে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। নাফিসা মির্জা এক প্রকার শক্ত সিদ্ধান্ত নিয়ে উঠে দাঁড়ালেন। ফালাক মা, চলো ওপরে গিয়ে তোমার দরকারি কিছু জামা কাপড় একটা ছোট ব্যাগে গুছিয়ে নাও। কেন আম্মা, কোথায় যাব আমরা? হ্যাঁ যাবে, তুমি তোমার স্বামীর কাছে যাবে। সাদের ওই ফ্ল্যাটে এখন থেকে তুমি থাকবে। বউকে কিভাবে মর্যাদা দিতে হয় তা সাদকে এবার শিখতেই হবে।
ফালাক কিছু বলতে চাইল, তার বুকের ভেতরটা আতঙ্কে হাহাকার করে উঠল। হিংস্র সাদকে মনে পড়ে তার শরীর আবার শিউরে উঠল, কিন্তু শাশুড়ির অনমনীয় সিদ্ধান্ত আর মুখের দিকে তাকিয়ে সে আর একটাও শব্দ প্রতিবাদ করতে পারল না। নাফিসা মির্জা ফালাককে নিয়ে চলে এলেন সাদের বিলাসবহুল ফ্ল্যাটের সামনে। নিচে সঙ্গে করে লিফট দিয়ে উঠে অ্যাপার্টমেন্টের চাবি দিয়ে ফ্ল্যাটের দরজাটা খুললেন। সাদ হাসপাতালে। ঘরের ভেতরটা অগোছালো। সোফায় সাদের শার্ট পড়ে আছে, টেবিলে আধ খাওয়া কফির কাপ। নাফিসা মির্জা ফালাকের ব্যাগটা ড্রয়িং রুমের সোফায় রেখে ফালাকের মাথায় হাত বুলালেন। স্নেহের ছোঁয়ায় ফালাকের চিবুকটা উঁচিয়ে ধরে বললেন, মা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা তোমার স্বামীর সংসার, এখানে তোমার পূর্ণ অধিকার আছে, তুমি এই ঘরের দায়িত্বে থাকবে। ফালাক বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল, যদিও তার ভেতরের মনটা অজানার আশঙ্কায় কাঁপছিল। নাফিসা মির্জা ফালাককে ফ্ল্যাটে একা রেখে নিচে নেমে এলেন। নিজের গাড়িতে উঠে বসে তিনি ফোনটা বের করে সাদের নম্বরে ডায়াল করলেন। হাসপাতালে নিজের কেবিনে বসে একটা কঠিন কোড স্টাডি করছিল ডক্টর সাদ মির্জা। টেবিলের ওপর ফোনটা ভাইব্রেট হতেই সে এক নজর স্ক্রিনে মা নামটা দেখে রিসিভ করলো। বলো মা, আমি খুব বিজি, একটা কেস দেখছি। সাদ, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে ফোন করেছি। আমি এখন তোমার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি। সাদ কপালে ভাঁজ ফেলে পেনটা টেবিলে রাখলো। আমার ফ্ল্যাটে কেন? কোনো দরকার ছিল? নাফিসা মির্জা এক মুহূর্ত সময় নষ্ট না করে বোমার মতো আসল কথাটা ফাটালেন। হ্যাঁ, খুব দরকার ছিল। ফালাক এখন তোমার ফ্ল্যাটে আছে। আমি নিজ দায়িত্বে ওকে তোমার ঘরে দিয়ে এসেছি। আর শোনো, ফালাক এখন থেকে স্থায়ীভাবে ওই ফ্ল্যাটে তোমার সাথে থাকবে। কথাটা শোনা মাত্রই সাদের হাতের ফাউন্টেন পেনটা টেবিলের ওপর খসে পড়ল। তার রকচটা চেহারায় নিমেষেই থমকে কালবৈশাখী ছায়া নেমে এলো। হোয়াট? রিভলিং চেয়ার থেকে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল সাদ। তার গলার রগগুলো রাগে ফুলে উঠল, চোখ দুটো হিংস্র লাল হয়ে গেল। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার পার্সোনাল স্পেসে ওই মেয়েটাকে এনে রেখে এলে আমার অনুমতি ছাড়া। ও তোমার পার্সোনাল স্পেস নয় সাদ, ওটা তোমার সংসার। ফালাক তোমার বিবাহিত স্ত্রী, কোনো অচেনা কেউ নয়। তুমি হাসপাতালে পড়ে থেকে অপরাধ এড়ানোর চেষ্টা করেছিলে, তাই বউকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। এখন থেকে ওখানে ওর থাকা খাওয়া সব হবে। সাদ ভাই গর্জে উঠল কেবিনের ভেতর। মা, তুমি একটা অর্থহীন মেয়েকে নিয়ে আমাকে জিম্মি করছো। ও আমার লাইফে জোর করে ঢোকা একটা দুর্ঘটনা ছাড়া কিচ্ছু না। আমি এখনই ড্রাইভারকে পাঠাচ্ছি, ওকে নিয়ে যেতে বলো। নাফিসা মির্জা কড়া গলায় শেষ হুঁশিয়ারি দিলেন। সাদ, মুখ সামলে কথা বলো। ফালাক ওই ফ্ল্যাটেই থাকবে, আর তুমি যদি ওর সাথে সামান্যতম অসভ্যতা করো কিংবা ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করো, তবে মনে রাখো মির্জা পরিবারের আর কোনো অধিকার তুমি পাবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। কথাটা শেষ করে নাফিসা মির্জা খট করে ফোনটা কেটে দিলেন। কেবিনের ভেতরে দাঁড়িয়ে থাকা সাদের শরীরটা রাগে ক্ষোভে থরথর করে কাঁপতে লাগলো। দাঁতে দাঁত চেপে সে ফোনটা সজোরে ড্রয়ারে আছাড় মারল। ফালাক, এত বড় সাহস! সাদের অহংকারী মনের ভেতর এক তাণ্ডব শুরু হয়ে গেল। ভাবলো, ফালাককে নিশ্চয়ই শাশুড়ির কাছে কান্না করে এই বুদ্ধি দিয়েছে, যাতে সাদের ব্যক্তিগত লাইফে এসে চেপে বসতে পারে। এক টানে গায়ের ল্যাপকোটটা খুলে ছুঁড়ে ফেলল সাদ। টেবিল থেকে গাড়ির চাবিটা তুলে নিয়ে উন্মত্তের মতো কেবিন থেকে বের হয়ে গেল সে। আজকে ওই মেয়েটা সব অহংকার গুঁড়ো করে দেবে, হাসপাতাল করে দিতে দ্রুত কদমে হেঁটে নিচে নেমে এলো সাদ। তার চল শক্ত কপালের আগের রোগগুলো স্পষ্ট ফুলে উঠেছে। ল্যাপকোটটা গাড়ির পেছনের সিটে ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত ড্রাইভিং সিটে বসলো। স্টার্ট দিয়ে সজোরে এক্সেলারেটরে চাপ দিল। মার্সিডিজের চাকা দুটো বিকট শব্দে রাস্তা ঘেঁষে ঘুরিয়ে তীব্র গতিতে এগিয়ে চলো ফ্ল্যাটের দিকে। সাদের মাথায় তখন কেবল একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, ফালাক কতটা চতুর হলে ওর মা কীভাবে হাত করে সোজা সাদের ব্যক্তিগত ফ্ল্যাটে এসে আস্তানা কাটতে পারে। যে মেয়েটা ফ্ল্যাটের সাদের নিজস্ব নিয়ম, সেখানে ওই অনাহত মেয়েটার উপস্থিতি সাদ তার অহংকারের উপর সরাসরি আক্রমণ হিসেবে দেখছে। মাত্র 15 মিনিটের মধ্যে দিয়ে নিজের ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালো সাদ। পকেট থেকে চাবি বের করে তালা খোলার বদলে সে দরজায় 2-3টে সজোরে লাথি মারল। থমথমে নির্জন করিডোরে সে বিকট শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরল। ভেতর থেকে ফালাক দরজার শব্দ শুনে কেঁপে উঠল। সে খুব ভালো করে জেনে এই তাণ্ডব কার হতে পারে। ফালাক এসে দরজাটা খুলে দিল। দরজা খুলতে একজোড়া হিংস্র লাল চোখ নিয়ে ভিতরে প্রবেশ করলো সাদ। সে ভিতরে ঢুকে সজোরে ধড়াম করে দরজা আটকে দিল। সাদ একটানে ফালাকের কবজিটা চেপে ধরল। সেই শক্ত বাঁধনে নরম হাতের হাড়গুলো যেন মুচকে যাওয়ার উপক্রম হলো, কিন্তু ফালাকের মুখ থেকে কোনো করুণ আর্তনাদ বা টু শব্দ বের হল না। সে স্রেফ নিজের নিষ্পাপ সজল চোখ দুটো তুলে সাদের দিকে চাইল। সাদ ফালাকের চেহারা একদম কাছে নিজের মুখটা এনে বিষাক্ত গলায় চিবিয়ে চিবিয়ে বলল, বুদ্ধি না তোর মাকে বুঝিয়ে সুঝিয়ে সোজা আমার ফ্ল্যাটে এসে উঠলি? ভেবেছিস মায়ের ছায়াতলা থেকে আমার এই পার্সোনাল স্পেসে রাজত্ব করবি? উত্তর দে। ফালাক যন্ত্রণায় সামান্য চোখ বুঝলো। পরক্ষণে চোখ দিয়ে নরম ও করুণ গলায় বলল, আমি স্বেচ্ছায় আসিনি, আম্মা আমাকে এখানে রেখে গেছেন। আপনি চাইলে আমাকে এখনই এখান থেকে বের করে দিতে পারেন, আমি একটা শব্দও বলবো না। ফালাকের শান্তভাব অমূল্যনী চোখ দুটো যেন
আগুনে জল ঢালার বদলে সাদের উগ্র অহংকারকে আরও অস্থির করে তুলল। সাদের মনে হচ্ছিল ফালাক যদি কেঁদে উঠতো, চিল্লাতো বা হাত পা ছুঁড়ে ক্ষমা চেত, তবে তাকে অপমান করে একপাশে ছুঁড়ে ফেলা সহজ হতো। কিন্তু ফালাকের এই কোনো প্রতিবাদ না করার ক্ষমতা, এই নিঃশব্দ সহনশীলতা সাদকে ভিতর থেকে যেন চরম এক পরাজিত অনুভূতিতে ফেলে দিচ্ছে। সাদ এক ঝটকায় ফালাকের হাতটা ছেড়ে দিল, যার ধাক্কায় ফালাক পিছলে সোফার ওপর গিয়ে পড়ল। সাদ নিচের ওপর দুটো বোতাম খুলে গভীর একটা শ্বাস নিয়ে ঘরের চারিদিকে তাকালো। ফালাক সোফা থেকে ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে মেঝের ওপর থেকে পড়ে থাকা সাদের জুতো জোড়া একপাশে গুছিয়ে রাখলো। ঘরের কোণে পড়ে থাকা সাদের কিছু এলোমেলো জিনিসপত্র অত্যন্ত লক্ষ্মী মেয়ের মতো গুছাতে শুরু করলো। সাদ এক হাত পকেটে রেখে থমকে দাঁড়িয়ে ফালাকে নিয়ে নীরব কাজকর্ম দেখতে লাগলো। সে গর্জনে ফেটে পড়ল, ড্রামা বন্ধ কর ফালাক, এসব ভালো বইয়ের নাটক করে তুই আমার মন গলাতে পারবি না। ডক্টর সাদ মির্জাকে তুই চিনিস না। ফালাক হাতের কাজটি শেষ করে সাদের সামনে কয়েক হাত দূরে এসে মাথা নিচু করে দাঁড়ালো। তার স্নিগ্ধ নম্র গলায় বলল, মন গলানোর ক্ষমতা আমার নেই। আমি জানি আপনার চোখে আমার কোনো অস্তিত্ব, সম্মান নেই। অগোছালো ঘরটাকে একটু গুছিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। আমাকে আপনার শত্রু ভাববেন না। ফালাকের মুখে এই পরম সহনশীল আর শান্ত কথাগুলো শুনে সাদের কঠিন বুকের ভেতর আচমকা এক অদ্ভুত ধাক্কা খেল। ফালাকের এত বিষাদ আর কষ্ট সত্ত্বেও তার গলা থেকে কোনো বিষ বের হচ্ছে না। সাদ আর কোনো কথা বলতে পারল না। তার অহংকার যেন ফালাকের এই সহনশীল রূপের সামনে এসে মুহূর্তের জন্য থমকে এলো। সে চল শক্ত করে কোনো উত্তর না দিয়ে উল্টো পায়ে নিচের বেডরুমে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। ফ্ল্যাটের ড্রয়িং রুমে একলা দাঁড়িয়ে রইল ফালাক। সে ধীর পায়ে গিয়ে সাদের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলল। বেডরুমে সজোরে বন্ধ হওয়ার দরজার দিকে ফালাক কিছুক্ষণ শান্ত চোখে তাকিয়ে রইল। তার চোখে না আছে ক্ষোভ, না আছে কোনো হতাশা। জীবনের ঝড়গুলো তাকে এতটাই আঘাত করেছে যে এখন যে কোনো পরিস্থিতি সে এক পরম সহনশীলতার সাথে গ্রহণ করতে শিখে গেছে। ফালাক আস্তে করে সোফার ওপর রাখা নিজের ব্যাগটা থেকে একটা সুতির চাদর বের করলো। সাদের এই ব্যক্তিগত ফ্ল্যাটে তার কোনো নিজস্ব অধিকার বা আলাদা ঘরের দাবি নেই, তা সে খুব ভালো করে জানে। সে অত্যন্ত লক্ষ্মী মেয়ের মতো সোফাটাকে একটু ঝরে মুছে পরিষ্কার করলো। তারপর সেখানে শরীরটা এড়িয়ে দিল। কপালে কাটা যায় এখনও সূক্ষ্ম যন্ত্রণার অনুভূতি রেশ ডাকছে, কিন্তু নিজের বিষাক্ত মনের তীব্র কষ্টের কাছে সেই শারীরিক ব্যথাটা বড্ড অলিক। ওদিকে বেডরুমের ভিতরে অস্থিরভাবে পায়চারি করছে ডক্টর সাদ মির্জা। শার্টের কলারের বোতাম খোলার পরও যেন তার দম বন্ধ হয়ে আসছে। এসিও তার মাথার উগ্র মেজাজে ঠান্ডা করতে পারছে না। সে ধপাস করে বসে নিজের কপালে হাত দিল। সাদের পুরো জীবনটা চলছে তার নিজস্ব নিয়মে, তার হুকুমে। হাসপাতালে শত শত রোগী আর জুনিয়র ডাক্তাররা তার ইশারায় চলে। সমাজ তাকে সম্মান করে, অথচ আজকে তার নিজের মা তাকে এক প্রকার বাধ্য করে এই মেয়েটারকে তার ব্যক্তিগত জীবনে বসিয়ে দিয়ে গেলেন। ঘড়ির কাঁটা গড়িয়ে রাত 11টা বাজল। সাদের পেটের ভেতরে ক্ষুধার তীব্র অনুভূতি হলো। সাদ ড্রয়িং রুমে বের হয়ে এলো। পা রাখতে সাদের থমকে যেতে হলো। পুরো ড্রয়িং রুমের পরিবেশটা একদম বদলে গেছে। সাদের এলোমেলো পরে থাকা শার্টটা এগুলো খুব সুন্দর করে ইস্ত্রি করার ভঙ্গিতে একপাশে ভাঁজ করে রাখা, কফির খালি কাপগুলো টেবিল থেকে উধাও, আর চারপাশে প্রতিটি জিনিস নিয়ে খুব পরিচ্ছন্নতায় জ্বলজ্বল করছে। আর কিচেন থেকে ভেসে আসছে রান্নার মন মাতানো গন্ধ। সাদ কিছুটা অবাক চোখে কিচেনের দরজার দিকে এগোলো। সেখানে গিয়ে দেখলো ফালাক খুব শান্ত ভঙ্গিতে চুলার সামনে দাঁড়িয়ে রান্না করছে। তার শাড়ির আঁচলটা কোমরে সুন্দর করে পেঁচানো। সাদের পায়ে শব্দ পেতে ফালাক পেছনে ফিরে তাকালো। তার অমলিন বিষাদ মাখা চেহারায় কোনো কৃত্রিমতা নেই। নিচু ও নরম কণ্ঠে বলল, রান্না প্রায় শেষ, আপনার রাতের খাবারের সময় হয়েছে, আপনি টেবিলে বসুন, আমি বেরিয়ে দিচ্ছি। সাদ ফালাকে দিয়ে কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিল। তার ভেতরে এক তীব্র রাগের আগুন জ্বলছিল বটে, কিন্তু ফালাকের সেবা আর শান্ত কণ্ঠস্বরের সামনে সে নিজের উগ্রতা প্রকাশ করার কোনো উছিলা পাচ্ছিল না। সাদ গলার গাম্ভীর্য বজায় রেখে বরফ শীতল গলায় বলল, আমি তোর হাতের কোনো খাবার খাবো না। এসব সেবা দাসীর মতো অভিনয় করে আমার মন গলানোর চেষ্টা করবি না ফালাক। ডক্টর সাদ মির্জার দয়া পাওয়া তো সহজ নয়। ফালাক সাদের অপমানজনক কথার জবাবে এক বিন্দু কষ্টকর অভিব্যক্তি দেখালো না। সে আঁচটা নিভিয়ে দিয়ে প্লেটে খাবার বাড়ল। তারপর প্লেটটা খুব সাবধানে ডাইনিং টেবিলে এনে রাখলো। ফালাক মাথা নিচু করে অত্যন্ত মৃদু স্বরে বলল, আমি আপনার মন গলাতে বা কোনো অধিকার চাইতে আসিনি। আমি আমার রান্না খাবেন কি খাবেন না তা আপনার ইচ্ছা, কিন্তু খালি পেটে থাকাটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। আপনি খেলে আমার কোনো লাভ হবে না, কিন্তু না খেলে ক্ষতিটা আপনারই হবেন। কথাটা বলে ফালাক ডাইনিং স্পেসে থেকে সরে সোফার দিকে হেঁটে গেল। সে সাদের উত্তরে অপেক্ষা করলো না। সোফার উপর শুয়ে পড়ে পাতলা চাদরটা গায়ের ওপর টেনে নিল এবং দেওয়ালের দিকে মুখ করে চোখ দুটো বন্ধ করে ফেলল। ডাইনিং টেবিলের সামনে একা দাঁড়িয়ে রইল ডক্টর সাদ মির্জার। ধোয়াটা গরম ভাতের প্লেটটার দিকে তাকিয়ে সাদের অহংকারটা যেন আজ প্রথমবারে ফালাকের স্নিগ্ধতার কাছে এসে থমকে গেল। প্লেটটার দিকে আর ফালাকের ঘুমিয়ে পড়ার বইয়ের দিকে পর্যায়ক্রমে তাকাতে লাগলো। চলবে, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যত বেশি সাবস্ক্রাইব হবে তত দ্রুত গল্প আসবে। ধন্যবাদ সবাইকে।